আম্মু, আমি বিয়ে করতে পারবো না। আমার দ্বারা এসব সম্ভব নয়। আমি এখনো রিহানকে আগের মতোই ভালোবাসি। তাই এটা নিয়ে তোমরা কোনোদিনও বলবে না আমি পারবো না ওকে বিয়ে করতে। দেখ মা, এভাবে আর কতদিন কাটাবি? এভাবে তো আর দিন যায় না। তোর একটা জীবন আছে। হ্যাঁ মা, আমিও চাই তোর বিয়েটা দিয়ে দিতে। আমি আর এভাবে তোকে দেখতে পারছি না। তোকে দিনের পর দিন কষ্ট করতে দেখে আমি কোনো কাজ ঠিক মতো করতে পারছি না। সব সময় তোকে নিয়ে চিন্তা হয়। এই 2 মাস আমার কিভাবে গেছে সেটা আমি একমাত্র বলতে পারবো। আম্মু, আমি তোমাদেরকে বললাম তো আমার পক্ষে বিয়ে করা সম্ভব না। এরপরও কেন আমাকে শুধু শুধু জোর করছো? তাও আবার যেই ঘরে আমার প্রিয় মানুষটা থাকতো সেই ঘরেই আমাকে থাকতে হবে। এটা কোনোদিন সম্ভব নয়। আমি ওকে কোনোদিন বিয়ে করতে পারবো না। তোমরা আমাকে জোর করো না। তাহলে তুইও শুনে রাখ, যদি আমাদের কথা না শুনিস তাহলে আমাদেরকে হারাতে হবে। আমরাও চলে যাব এই পৃথিবী ছেড়ে। সব জায়গায় আমাদের কষ্ট পেতে হয় তোর জন্য। এই কথা শোনার পর মায়ের মুখ কালো হয়ে গেল। সে কি বলবে বুঝে উঠতে পারছে না। সত্যিই তো, সে এভাবে আর কতদিন কাটাবে? এদিকে তার বাবা মায়ের অবস্থাও ভালো নয়। তারা তাকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। মায়া তখন তার বাবা মাকে বলল, আমাকে 2 দিন সময় দাও। 2 দিন পরে আমি তোমাদেরকে সিদ্ধান্ত জানাবো। এখন আপাতত আমাকে একটু চিন্তা করতে দাও কি করব। আচ্ছা ঠিক আছে, 2 দিন সময় দিলাম। 2 দিনের ভিতরে তুই চিন্তা করে বের কর কি করবি। আমার জীবনে আর কোনো দিন সুন্দর হবে না। আমার জীবনের সব সৌন্দর্য চলে গেছে যেদিন রিহান আমাকে ছেড়ে চলে গেছে। আমি আর জীবনে কোনোদিন সুখী হতে পারবো না। তোমাদের সুখের কারণে হয়তো আমি সিদ্ধান্ত থেকে সরে আসব, কিন্তু আমি আর কোনো দিন সুখী হতে পারবো না। এই কথা বলেই মায়া রুমের মধ্যে চলে গেল, গিয়ে কান্না করতে শুরু করলো। তার বাবা মাকে সে কিভাবে বোঝাবে সে এখনো রিহানকে ভালোবাসে? কিন্তু তার বাবা মা কিছুতেই সেটা বুঝতে চাইছে না। তখন সে কান্না করতে করতে রিহানের ছবি হাতে নিয়ে বলল, তুমি যদি আমাকে ছেড়ে চলে যাবে তাহলে কেন এসেছিলে আমার জীবনে? আমার জীবনটাকে এইভাবে তছনছ করে দিয়ে এখন তুমি চলে গেলে। তুমি তো এখন শান্তিতে আছো, তোমার কোনো চিন্তা নেই। কিন্তু আমি এখানে কিভাবে আছি সেটা কি কোনোদিন চিন্তা করেছো? প্রতিটা মুহূর্তে আমাকে কষ্ট করতে হয়। যদি বিশ্বাসঘাতকতা করার ইচ্ছা হয়েছিল তাহলে কেন আমাকে ভালোবেসেছিলে? কেন আমাকে স্বপ্ন দেখিয়েছিলে? আমি পারবো না রিহান তোমাকে ছাড়া কোনোদিনও কাউকে ভালোবাসতে। কারণ আমি তোমাকে সারা জীবন আমার মনের ঘরে রাখতে চাই। জানো রিহান, চাইছিলামও বেশ ভালোই। হঠাৎ করে জীবনে এলে তুমি। স্বপ্নের রাজ্যে ভাসিয়ে দিয়ে কি করেছিলাম বলতে পারো তুমি? চলেই যদি যাবে তুমি, তবে কেন এসেছিলে আমার এই সাজানো জীবনে? ভালোই তো ছিলাম একা আমার জীবনে। একাই পথ চলতে শিখেছিলাম। এখন আমি শুধু একা। এই একাকিত্ব জীবনের পথ বড় বেশি আঁকা বাঁকা। যেতে হবে আমায় একা একা। দুঃখ নেই তাতে। তুমি তো না ফেরার দেশে ভালোই আছো। না দেখেই চলে যাবে আমার সারাটা দিনের মেঘলা আকাশ বৃষ্টি। ভালোবাসলেও তোমাকে বলবো না জানি, বললেও তুমি শুনবে না। শুনলেও তোমার কিছুই আসে যায় না। কারণ ওই হারিয়ে যাওয়ার দেশ থেকে কেউ কোনো দিন ফেরত ফিরতে পারেনি। তুমিও পারবে না, যার কারণে আমি আজ নিঃস্ব, বড়ই নিঃস্ব। বলতে বলতে মায়া কান্না করতে শুরু করলো। সত্যি, আমাদের জীবনে ভালোবাসার মানুষটা যখন জীবন থেকে চলে যায় তখন জীবনটা একদম বেমানান হয়ে পড়ে। মনে হয় সেই জীবন রেখে কোনো লাভ নেই। কারণ যে জীবনে ভালোবাসা নেই সেই জীবন ধরে রেখে কি লাভ? তবে ওই যে মৃত্যু নামক এক ভয়ঙ্কর স্বপ্ন কখন যে চলে আসে কারোর জানা নেই। মায়া বিশ্বাস করেছিল, ভালোবেসেছিল রিহানকে, কিন্তু রিহান এভাবে তাকে ছেড়ে চলে যাবে এটা চিন্তাও করেনি। তবে এখনও সে রিহানের কোনো স্মৃতি ভোলেনি। হঠাৎ করে রিহানের উপর থেকে ডাক আসায় তাকে হারিয়ে যেতে হয়েছে। এভাবে সবাই আমরা একদিন হারিয়ে যাব। মায়ার বাবা মা চেপে ধরেছে রিহানের ছোট ভাই নিহানের সাথে মায়ার বিয়ে দেওয়ার জন্য। কিন্তু মায়া তাকে কোনো দিনও বিয়ে করতে পারবে না। কিন্তু এখন তার বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে হয়তো তাকে সব মেনে নিতে হবে। এভাবে 2 দিন কেটে যায়। এই 2 দিন তার কিভাবে কেটেছে একমাত্র সেই বলতে পারবে। সে একটা কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেলল। তার বাবা মা দুজনেই ব্রেকফাস্ট করতে বসেছেন, তখন তার বাবা তার দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার, কি সিদ্ধান্ত নিলে? আজকে তো তোমার 2 দিন সময় শেষ হলো। আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি বাবা। তোমাদের যা ইচ্ছা তা করো। আমি আর কোনো বাধা দিব না। তোমরা যদি আমাকে রাস্তার একটা কুকুরের সাথে বিয়ে করতে বলো, এরপরও আমি রাজি। আমার কোনো আপত্তি নেই। তোমরা যাকে ইচ্ছে
তাকে নিয়ে আসো, আমি তাকে বিয়ে করব। এরকম করে করে বলবি না মা, আমরা তো তোর সুখের জন্য এরকম করছি। তুই সুখে থাকবি এটাই তো আমাদের কাম্য। তুই যদি এইভাবে নিজেকে শেষ করে দিতে থাকিস তাহলে আমরা বাঁচবো কী করে? তুই আমাদের একমাত্র মেয়ে। সেই সুখ আমার জীবন থেকে চলে গেছে অনেক আগেই মা। তাই নতুন করে আমি আর নতুন কোনো সম্পর্কে জড়াতে চাই না। হয়তো আমি নিজেই সর্বনাশী, এই জন্য আমি যার জীবনে যাই তার জীবনটাই শেষ হয়ে যায়। আমি আর নতুন কোনো সম্পর্কে যেতে চাইছিলাম না, কিন্তু তোমরা জোর করে যখন চাইছো তখন আমি রাজি। ব্রেকফাস্ট শেষ করে মায়া চলে যায় নিজের রুমে। ওদিকে মায়ের মা তখন তার বাবার দিকে তাকিয়ে বলে, তুমি মেয়ের কথা শুনে মন খারাপ করবে না। সে এখনো সব বুঝতে পারছে না। যখন বুঝতে পারবে তখন আমাদের সিদ্ধান্তকে সম্মান জানাবে। আপাতত তার কষ্টটা কাটিয়ে ওঠার জন্য সময় দিতে হবে। আমি সবই বুঝতে পারি, কিন্তু এখন যে করেই হোক আমার মেয়েকে ঠিক করে তুলতে হবে। আমি 1 সপ্তাহের ভিতরে তাদের বিয়ের ব্যবস্থা করছি। এরপর মায়া আর নিহানের বিয়ের ব্যবস্থা করা হলো। দুজনের বিয়েও হয়ে গেল। তবে মায়া আজকে নিজের শক্ত অবস্থান ধরে রাখার চেষ্টা করছে। নিহানকে সে কোনো দিনও স্বামী হিসেবে মেনে নিবে না, কারণ রিহানকে সে ভালোবাসে। তাই তার জন্য এটা বাসর ঘর নয়, তার জন্য এটা একটা যুদ্ধের ময়দান। যে করেই হোক তার অস্তিত্ব রক্ষা করতেই হবে। ওদিকে নিহান বাসর ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছে। তার বুক ধুকপুক করছে, কারণ বাসর ঘরে বসে যে বসে আছে 2 দিন আগেও সে ছিল নিহানের ভাবি। নিহান আস্তে ধীরে দরজা খুলে ভিতরে ঢুকলো। সাথে সাথে মায়া এসে তাকে সালাম করে। নিহান কি করবে বুঝে উঠতে পারছে না, তার খুবই নার্ভাস লাগছে। নিহানকে খাটে বসলো। তখন মায়া নিজেই নিজের ঘুমটা খুলে নিহান মায়ার দিকে তাকালো। বউ সাজে তাকে খুবই কিউট লাগছে, কিন্তু তার চোখে জল। কাঁদতে কাঁদতে চোখ পুরো ফুলে গেছে। নিহান কিছু বলতে যাবে তার আগেই মায়া তাকে থামিয়ে দিয়ে বলে, নিহান, আমাকে ক্ষমা করো। আমি তোমাকে কোনোদিনও স্বামী হিসেবে মেনে নিতে পারবো না, কারণ আমি এখনও রিহানকেই ভালোবাসি। তাকে ছাড়া আমি আর কাউকে নিয়ে কিছু ভাবতে পারবো না। রিহান হলো নিহানের বড় ভাই, যে কিনা প্রায় 2 মাস আগে অ্যাক্সিডেন্টে মারা গেছে। কথাটা শুনে নিহানের বুকটা ছিনছিন করে উঠল। তারপরও নিজেকে সামলে নিয়ে বলল, তাহলে বিয়েটা করার মানে কি? আমার জীবনটা কেন এইভাবে নষ্ট করলে? আমি খুবই সরি। আসলে বাবা মা এমনভাবে জোর করছিল যে আমি কিছু বলতেও পারিনি। আর তোমার সাথেও বিয়ের আগে দেখাও হয়নি। বুঝলাম। নিহান তখন মনে মনে বলল। এখন আমি কি বা বলতে পারি? সব রাস্তা তো তুমি বন্ধ করে দিলে। তখন মায়া নিহানকে উদ্দেশ্য করে বলল, তুমি এক কাজ করো, তুমি বিছানায় শুয়ে পড়ো, আমি সোফায় গিয়ে ঘুমিয়ে পড়ি। আরে তা কি করে হয়? তুমি মেয়ে মানুষ হয়ে সোফায় শুতে যাবে কেন? তুমি বরং বিছানায় শুয়ে পড়ো, আমি সোফায় ঘুমাচ্ছি। আচ্ছা ঠিক আছে। এই বলে মায়া শুয়ে পড়ে আর নিহান বাতিটা নিভিয়ে ব্যালকনিতে চলে আসে। নিহাল একটা সিগারেট ধরিয়ে মনে মনে বলতে লাগলো, কোনোদিন ভাবিনি তোমাকে এইভাবে কাছে পাবো, অথচ আমার কপাল দেখো, তোমাকে কাছে পেয়েও পাইনি মায়া। তুমি আমার কথা শোনার প্রয়োজনও মনে করলে না, নিজেই বলে গেলে। অথচ একবারও জিজ্ঞেস করলে না আমি তোমাকে কেন বিয়ে করলাম। বুঝতে চাইলে না আমার এই হৃদয়ের কথা, যে চিৎকার করে বলতে চাইছে, মায়া আমি তোমাকে ভালোবাসি, নিজের থেকেও অনেক বেশি ভালোবাসি। হয়তো ভাবছেন নিহান তাকে নিয়ে এসব ভাবছে কেন। নিহানের বড় ভাই ছিল পুলিশের একজন বড় কর্মকর্তা। বাসর রাতে বউকে রেখে গিয়েছিল নিজের দায়িত্ব পালন করতে, কিন্তু সে আর ফিরে আসতে পারেনি। তার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। বাসরের খাটে ওঠার বদলে তাকে মরণের খাটিয়ায় উঠতে হলো। নিহানের বাবা মা এটা মেনে নিতে পারেননি। তখন নতুন বউয়ের জীবন যাতে নষ্ট না হয় সেজন্য ছোট ছেলেকে দিয়ে আবার বিয়ে করান। এখন আপনাদেরকে বলি যে নিহান কি করে মায়াকে আগে থেকেই চিনে। 5 বছর আগে নিহান অনার্স প্রথম বর্ষে ভর্তি হয়েছে। কেউ কাউকেই চিনে না, তো একবার পিছনে গিয়ে বসলো, কারণ ইতিহাস সাক্ষী পিছনের দিকেই সকল জিনিয়াস জ্ঞানী মানুষরাই অবস্থান করিয়া থাকেন। আর কি, ম্যাম আসার আগেই ওদের দলে যুক্ত হয়ে যায় নিহান। সবার সাথে ভাব জমাতে লাগলো। তখনই ম্যামের প্রবেশ। পুরো ক্লাস একেবারে চুপ মেরে গেছে। ম্যামের চোখ প্রথমে নিহানের উপরেই পড়ল। অতিথি নাকি? জি না ম্যাম, আমি নিহান খান। তোমার নাম জিজ্ঞাসা করি নাই। কে তুমি, আর ক্লাসে এইভাবে কথা বলছো কেন? ম্যাম এইমাত্রই তো বললাম আমি নিহান। স্টুপিড ছেলে,
আমি বলতে চাইছি তোমাকে আগে এই ক্লাসে দেখিনি তো। আমি আজকেই প্রথম এলাম, আসলে কিছু সমস্যা ছিল। ঠিক আছে, এখন থেকে ক্লাসে নিয়মিত হও, কারোর থেকে নোটসগুলো নিয়ে নিও, আর এখন দাঁড়িয়ে থাকো। ম্যাম, একটা কথা বলবো যদি কিছু মনে না করেন? হ্যাঁ বলো। আপনাকে না অনেক সুন্দরী লাগছে। তাই? শৌখিন মহিলাদের এটাই সবচেয়ে বড় দুর্বলতা। এটা অবশ্য আপনাদের খান সাহেব ভালো করে জানেন। ম্যাম তখন নিহানকে বললেন। যেহেতু আজকে প্রথম দিন তাই ছেড়ে দিলাম, বসো বসো। নিহান ওই দিনের মতো ক্লাস শেষ করে বাড়ি ফিরছিল, মোবাইল টিপছে আর হাঁটছে। হঠাৎ ধপাস করে চিৎপটাং হয়ে পড়ল। কলার খোসার কারণেই এমনটা হয়েছে। নিহান আশেপাশে তাকালো কেউ আছে কিনা। না, কেউ তো নেই। তাহলে দেখে একটা পিচ্চি তার দিকে তাকিয়ে কেমন হাসছে আর বলছে, লাউটারে কেউ উঠাও, লাউটা গেল রে গেল। ওই পিচ্ছি চুপ কর। ছেলেদের মান সম্মান আর রাখলি না, লাউ একটা। দেখছেন কত বড় বেয়াদব। সিনিয়রদের প্রতি কোনো রেসপেক্ট নেই। ওই পিচ্ছি চুপ করবি বলে আমি পিচ্চিটার দিকে রেগে এগিয়ে যাই। মারবি না কি? পারলে মার, দেখি তুই কি করতে পারিস। জানিস এটা আমার এলাকা, ওইটা আমার বাড়ি। পিচ্ছি বলে কি? আজকালকার পিচ্ছিদের কোনো ভরসা নেই। এই একটা পিচ্ছি হলো আস্ত শয়তানের হাড্ডি। কি নিহানেরও তো একটা মান সম্মান আছে তো নাকি? আর যদি এই পিচ্ছি ভয় পেয়ে চলে যায় তাহলে জাতি তাকে ধিক্কার দেবে। এরপর নিহান যেটা করলো, পিচ্ছি দৌড়ে ঘরে পালালো। তেমন কিছুই করেনি, শুধু পিচ্ছির প্যান্টটা খুলে গাছে ঝুলিয়ে দিয়েছে। এরপর আসে মহাসম্মানী পিচ্ছিকে পাইকে। নিহান বিকালের দিকে একটু শপিং মলে গেল। দাঁড়িয়ে ফোনে কথা বলছিল, তখনই দেখে ওই পিচ্ছি এসে হাজির। এরপর পিচ্ছি যা করলো মনে থাকলে নিহান জীবনে আর কোনোদিন কোনো পিচ্ছিদের সাথে পাল্লা দিবে না। পিচ্ছিটা হঠাৎ করেই নিহানের সামনে থাকা মেয়েটার কোমরে চিমটি কেটে উদা হয়ে গেল। মেয়েটি ঘুরে নিহানকে দেখে ঠাস করে একটা থাপ্পড় লাগিয়ে দিল আর বলল, লুচ্চা বদমাইশ, এই তোর ঘরে মা বোন নেই? তোকে তো আমি। নিহান তো পুরোই আবুল বনে গেল। সে গালে হাত দিয়ে দাঁড়িয়ে রইল, কারণ কিছু বলার জায়গা নেই। বেশি কথা বললে গণধোলাই তো খেতেই হবে। দৌড়ে ওখান থেকে পালালো। তবে মেয়েটি কিন্তু খুবই কিউট ছিল, বলতে হবে হাতেও ভালোই জোর আছে। এখনো নিহানের গালটা বেশ টনটন করছে। এরপর দিন কলেজে গিয়ে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল নিহান। তখন কে যেন পিছন থেকে ডাক দিল। নিহান ঘাড় ফিরিয়ে তাকিয়ে ভয় পেয়ে 2 পা পিছিয়ে গেল। এটা তো সেই মেয়েটা, আবার কিছু একটা করতে আসছে না তো? কলেজে কিছু করলে নিহানের আর মান সম্মান নামক কোনো বস্তুই থাকবে না। মেয়েটা কিছু বলার আগেই নিহান বলল, দেখুন, ওই দিন আমি কিছুই করি নাই, সবকিছু একটা বদ পিচ্ছি করেছে। আরে না না, ওই দিনকার জন্য আমি সরি। আমার বান্ধবী সব দেখেছিল। ব্যাপার না। আর মিস, সরি, আপনার নামটা? আমার নাম মায়া। আপনার? আমি নিহান। একটা কথা বলবো? বলুন, কি বলবেন? আপনি অনেক সুন্দরী, আর আপনাকে প্রথম দেখেই প্রেমে পড়ে গেছিলাম। আই লাভ ইউ মায়া। মায়া বড় বড় চোখ করে নিহানের দিকে তাকিয়ে বলল, তোর তো সাহস কম না। জানিস আমি কে? আমার বাবা জানতে পারলে তো কে এক্ষুনি জেলে পুরবে। দেখো, তুমি কে, তোমার বাবা কি, তাতে আমার কিছু যায় আসে না। আমি আমার জবাব চাই। এই নে জবাব। এই বলে নিহানের 2 গালে 2টা থাপ্পড় বসিয়ে দিয়ে চলে যায় মেয়েটা। মেয়েটা আর কেউই নয়, বরং মায়াই ছিল। ওই দিন থেকে নিহান মায়ার পিছনে লেগেই ছিল, কিন্তু প্রতিবারই প্রত্যাখ্যাত হয়েছে, অপমানিতও হয়েছে। তাতে কি, ভালোবাসা তো। এভাবেই কেটে যায় 4 বছর। আজকে মায়ের ভার্সিটিতে শেষ দিন। নিহান ভাবলো আজকেই মায়াকে রাজি করাতেই হবে, তাই মায়ের জন্য অপেক্ষা করতে লাগলো। একটু পর মায়া একটা ক্লাসরুম থেকে বেরিয়ে এলো। নিহান একতরা গোলাপ ফুল নিয়ে মায়ের সামনে গিয়ে হাঁটু গেড়ে বসে ফুলগুলো এগিয়ে দিয়ে পড়ল, মায়া, হবে কি আমার সারা জীবনের সাথী? হবে কি আমার সকাল বেলার পাখি? হবে কি বৃষ্টিতে ভিজার সাথী? ধরবে কি আমার হাত? জানি না তোমায় সারা জীবন খুশি রাখতে পারবো কিনা, তবে এটা বলতে পারি, মরণের আগ পর্যন্ত তোমার হাতটা ছাড়বো না। আই লাভ ইউ মায়া, আই লাভ ইউ সো ভেরি মাচ। প্লিজ অন্তত আজকে ফিরিয়ে দিও না। আমি তোমাকে সত্যি অনেক ভালোবেসে ফেলেছি। মায়া নিহানের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। মায়া হয়তো আজকে এমন কিছু হবে কল্পনাও করতে পারেনি। মায়া কিছুক্ষণ এক দৃষ্টিতে নিহানের দিকে তাকিয়ে থেকে বলল, সরি নিহান, এটা সম্ভব না। আমি তোমাকে ভালোবাসি না।
নিহান কেন জানি মায়ের থেকে এই শব্দটা আজকে নিতে পারছে না, তাই নিহান মায়ের হাত ধরে বলতে লাগলো। মায়া দেখো, এমন করো না, আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। মায়া হাতটা ছাড়াতে চাইছে, কিন্তু নিহান ছাড়তে চাইছে না। এটা দেখে মায়া ঠাস করে নিহালের গালে একটা চর বসিয়ে দেয়। হাতটা টান দিয়ে ছাড়িয়ে নিয়ে বলতে লাগলো। তোমাকে কতবার বলবো যে আমি তোমাকে ভালোবাসি না? আমারই ভুল হয়েছে। আমার তোমাকে এতদিনে একটা কথা বলে দেওয়া দরকার ছিল। শোনো নিহান, আমি তোমাকে কষ্ট দিতে চাই না, কিন্তু এটাই সত্যি যে আমি অন্য একজনকে ভালোবাসি। আর তার সাথে আমার রিলেশন হয়েছে আমার কলেজ লাইফের শুরু থেকেই। আমরা একে অপরকে অনেক বেশি ভালোবাসি। তাই প্লিজ তুমি আর এইভাবে আমার পিছু করো না। মায়ের কথাগুলো শুনে নিহালের চোখ দিয়ে জল পড়তে লাগলো। জীবনে প্রথম কাউকে ভালোবাসলো, নিজের সবটুকু তার নামে করে দিয়েছিল, আজ বলছে সে নাকি অন্য কাউকে ভালোবাসে। নিহান মাথাটা নিচু করে আছে, চোখ বেয়ে শুধু জল পড়ছে। তখন নিহান খুবই নরমভাবে মায়াকে বলল। আমি যখন এতদিন তোমার পিছনে পড়েছিলাম, কই তখন তো কিছুই বলনি। তুমি আমাকে যদি প্রথমেই বলে দিতে যে তোমার রিলেশন আছে, তাহলে বেহায়ার মতো তোমার পিছনে এভাবে ঘুরঘুর করতাম না। আমি তো ভেবেছিলাম তুমিও আমাকে পছন্দ করো, কিন্তু সেটা প্রকাশ করছো না। নিহানের খুবই কষ্ট হচ্ছিল, তাই নিজের ভেতরের আবেগটাকে বেশিক্ষণ ধরে রাখতে পারল না, চেঁচিয়ে বলে উঠল। কেন করলে তুমি আমার সাথে এরকম? কেন আমাকে প্রথমেই বলে দাওনি? তাহলে আজকে আমাকে এতটা কষ্ট পেতে হতো না। এবার ভার্সিটির সবাই নিহানের উঁচু গলা শুনে তাদের দিকেই তাকিয়ে আছে। সবার চোখেই বিস্ময়, হয়তো নিহান একটু বেশি রিয়াক্ট করে ফেলেছে। আর ওদিকে মায়া নিহানের আচরণে অবাক হয়ে বলল। আমি সেটার জন্য খুবই সরি। তাই এর জন্য আমাকে ক্ষমা করে দাও। আর প্লিজ আমার পেছনে পড়ে থেকো না, এতেই আমাদের ভালো হবে। নিহান মায়ার আর কোনো কথা শুনতে চাইল না, তাই ফুলগুলো জোর করে ওর হাতে ধরিয়ে দিয়ে বাইক নিয়ে দ্রুত ভার্সিটি ত্যাগ করলো। তার সামনের সব কিছু যেন ঝাপসা হয়ে যাচ্ছে, তাই কিছুক্ষণ গিয়েই বাইকটা সাইড করে দাঁড়িয়ে পড়লো। কি হলো, তার এত কষ্ট হচ্ছে কেন? মায়া তো তাকে কোনো দিনও ভালোবাসেনি, এমনকি তার সাথে ভালো করে কখনো কথাই বলেনি। আমার ভালোবাসাটা একতরফা ছিল, আমি নিজে থেকেই ওকে ভালোবেসে গেছিলাম। এখন মায়া বলেই দিয়েছে সে আমাকে ভালোবাসে না, অন্য কাউকে ভালোবাসে। তাহলে এখানে আমার কষ্ট পাওয়ার কি আছে? বেশ কতক্ষণ এভাবে নিহানের মনের ভেতরে যুক্তি পাল্টা যুক্তি চলল। হঠাৎ তার ফোনটা বেজে উঠল। রিসিভ করতেই তার মা বলে উঠল। নিহান, তোর ভাইয়া কাল বাসায় ফিরেছে, তাই তাড়াতাড়ি বাসায় ফিরে আয়। অনেক কাজ পড়ে আছে, তোর বাবাও বিজনেসের কাজে বাইরে আছে, তাই বাজার সদাই সব তোকেই করতে হবে। তাই আর কোনো সময় নষ্ট না করে বাড়িতে চলে আয়। নিহান বাসায় ফিরে ফ্রেশ হয়ে বিছানায় গা এলিয়ে দিল, কিন্তু এখনও তার মনে থেকে কিছুতেই মায়াকে বের করতে পারছে না। কতটা মায়াবী মেয়েটা! এত কিছুর পরও তার কথাই ভেবে যাচ্ছে নিহান। মায়ের কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়ল খেয়ালই নেই নিহানের। ঘুম ভাঙতেই দেখে তার মা পাশে বসে তাকে ওঠার জন্য ধাক্কাধাক্কি করছে। নিহান উঠে বসতেই তার মা বলল। কি রে, তোর হয়েছে কি? তুই তো কখনো এই অসময় ঘুমোস না, আর চোখ মুখের কি অবস্থা করেছিস? তুই কি কাঁদছিলি নাকি? কী সব বলছো মা? আরে ঘুমের কারণে হয়তো চোখ এমন হয়ে গেছে, চোখে মুখে পানি দিলেই সব ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আয়। নিচে ডিনার টেবিলে তোর ভাইয়া বসে তোর জন্য অপেক্ষা করছে। কি? ভাইয়া কখন ফিরলো? এই তো মাগরিবের পরপর। আচ্ছা, এসব ছেড়ে নিচে আয়। নিহান তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে নামলো। রিহান আশায় সে ভীষণ খুশি হয়েছে, কারণ রিহান শুধু তার ভাই নয়, তার সব থেকে কাছের এবং ভালো বন্ধু। খাবার টেবিলে দুই ভাইয়ের অনেক কথা হলো। খাবার শেষ করে তারা ছাদে চলে যায় আড্ডা দিতে। অনেকদিন পর ভাইয়ের সাথে আড্ডা দিয়ে নিহানের ভালোই লাগছে। মায়ের ব্যাপারটা মাথা থেকে প্রায় বেরিয়েই গেছে, কিন্তু রিহান কিছুক্ষণ পর প্রশ্ন করে বসলো। তা তোর মায়ের খবর কি? তোদের রিলেশন কিছুটা এগুলো নাকি আগের মতোই? রিহানের কথা শুনে নিহানের মুখটা কালো হয়ে গেল। তা দেখে রিহান আবারও বলল। কি হলো? বুঝেছি, মেয়েটা এখনো হ্যাঁ বলেনি। আরে চিন্তার কি আছে, নাও তো বলেনি, তাই চালিয়ে যা, দেখবি একদিন না একদিন হ্যাঁ বলে দিবে। না, সেটা আর সম্ভব না। মায়ার আরেকজনের সাথে রিলেশন আছে। আজকে অনেক তোড়জোড় করে মায়াকে কলেজের সবার সামনে প্রপোজ করেছিলাম, তখনই মুখের উপর কথাগুলো বলে দিল। আরে এই ব্যাপার নিয়ে মুড অফ করে ফেলেছিস?
দেখবি ওই মেয়ের থেকে আরো ভালো মেয়ে তোর জন্য অপেক্ষা করবে, তুই শুধু পরীক্ষাটা ভালো করে দে ব্যাস। হুম। আচ্ছা ভাইয়া, একটা প্রশ্ন করব। তোর যত ইচ্ছা কর। তুমি আজ পর্যন্ত আমাকেও বলনি যে তোমার হঠাৎ করে পুলিশ অফিসার হতে চাওয়ার কারণ কি। তোমার স্বপ্ন তো ছিল ইঞ্জিনিয়ারিং করার। ঠিক আছে বলছি, কিন্তু বাবা মাকে কিছু বলতে পারবি না, সময় হলে আমি বলে দিব। ঠিক আছে, তাই হবে। এখন বলো। আমি যখন ইঞ্জিনিয়ারিং এ পড়ি তখন একটা মেয়ের সাথে আমার রিলেশন হয়। ভালোভাবেই আমাদের রিলেশনটা এগোচ্ছিল, কিন্তু একদিন মেহরিনের বাবা আমাকে দেখে ফেলে। এখানে বলে রাখা ভালো, মায়ের পুরো নাম মেহরিন রহমান মায়া, যেটা নিহান পরে জানতে পেরেছিল। তারপর 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 আর কি, একদিন কতগুলো হাবিলদার দিয়ে আমাকে ধরে থানায় নিয়ে যায়। তুই ভাবতে পারবি না আমার তখন কি অবস্থা হয়েছিল। আমার হাঁটু কাঁপাকাঁপি শুরু হয়ে গিয়েছিল। কোনো মতে দাঁড়িয়েছিলাম, তখন উনি আমাকে শান্ত গলায় বললেন, বসো। তখন আমি বসে পড়ি। উনি আমাকে বললেন, তুমি মেহেরিনকে ভালোবাসো? আমার মুখ দিয়ে তো কোনো কথাই বের হচ্ছিল না। আমি মানে মানে করছিলাম, কোনো মতেই কথাটা বলতে পারছিলাম না। তারপর উনি মুচকি হাসি দিয়ে বললেন, মেহেরিন আমাকে তোমার ব্যাপারে সব কিছু বলেছে। ওনার মুখে হাসি দেখে আমার ভয়টা অনেকটাই কমে যায়। তখন উনি সোজা সাপটাভাবে আমাকে বললেন, দেখো, আমি আমার মেয়ের বিয়ে শুধুমাত্র একজন পুলিশ অফিসারের সাথেই দিব। তাই আমার মেয়ে বিয়ে করতে হলে তোমাকেও। ও, বুঝেছি বুঝেছি, সেই জন্যই তুমি। কিন্তু তুমি এত কিছু করে ফেললে আর আমি কিছুই জানি না। আমি তো আমার সব কিছুই তোমাকে বলি। আচ্ছা সরি, এবার থেকে সবকিছুই বলবো, ওকে? সে তো বুঝলাম, কিন্তু ভাবির সাথে কবে দেখা করাবি? সময় হলেই দেখতে পাবি। এর পরদিন থেকে নিহান আবারও পড়াশোনায় মন দিল। 2 দিন পর রিহানও চলে যায়। ধীরে ধীরে পরীক্ষার সময়ও এগিয়ে আসে। নিহান পরীক্ষাটা ভালোভাবেই দিল। এই কয়দিন সে মায়ের সামনে যাওয়ার চেষ্টাও করেনি। কি লাভ তাকে দেখে মায়া বাড়িয়ে? সে তো আর কোনোভাবেই নিহানের হবে না। বন্ধুদের সাথে ঘোরাঘুরি, আড্ডা এসব করে দিন পার করতে লাগলো সে। দেখতে দেখতে রেজাল্টের দিনও এগিয়ে এলো। তাই নিহান ভার্সিটি চলে আসলো। সবাই মিলে ক্যাম্পাসে আড্ডা দিচ্ছিল। একটু পর স্যার এসে নোটিশ বোর্ডে রেজাল্ট শিটটা লাগিয়ে দিয়ে যেতেই সবার হুড়োহুড়ি শুরু হয়ে গেল। অনেক কষ্টে নিহান তারটা দেখলো। যেমনটা আশা করেছিল তেমনটাই পেয়েছে। নিহান ভিড় ঠেলে বেরিয়ে আসলো। এসে দেখে মায়া তার বান্ধবীদের সাথে কথা বলছে আর হাসছে। নিহান তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। কি সুন্দর মেয়েটার হাসি! এই হাসির কোনো তুলনা হয় না। নিহান আর সেখানে দাঁড়ালো না। সে এই 2 মাস ধরে তো এই মায়া কাটানোর চেষ্টাই করেছে, কিন্তু পারছে কই। ক্যাম্পাস থেকে বেরিয়ে বন্ধুদের সাথে একটা রেস্টুরেন্টে ঢুকলো নিহান। কিন্তু খাবার মুখে নিতে যাবে তখনই আবার সে হৃদয় করা হাসির শব্দ। ঘাড় ফিরিয়ে দেখলো আর কেউই নয়, মায়া। নিহান তার বন্ধুদেরকে তুলে নিয়ে আসলো খাবার থেকে। বন্ধুরা সবাই তার উপরে রেগে গেল, তাই সবাইকে নিয়ে একটা নাইট ক্লাবে গেল। নিহান ভাবলো এটাই হচ্ছে উপযুক্ত জায়গা। এখানে কিছুক্ষণ থাকলে মায়াকে মাথা থেকে বের করা যাবে। ক্লাব থেকে অনেক রাত করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। সাথে গাড়িও আনেনি, তাই হেঁটেই রওনা দিল। রাস্তা দিয়ে আস্তে আস্তে হাঁটছিল, তখন কে যেন পিছন থেকে নিহানকে ধাক্কা দিল। নিহান ড্রিঙ্ক করায় নিজেকে সামলাতে না পেরে রাস্তায় হুমড়ি খেয়ে পড়ল। কোনো মতে উঠে দাঁড়িয়ে পিছনে তাকাতে দেখলো একটা মেয়ে অসহায় হয়ে তার কাছে সাহায্য চাচ্ছে। আমার বাবাকে বাঁচান, আমার বাবাকে বাঁচান। মেয়েটার গলার স্বর শুনেই যেন নিহানের সকল নেশা কেটে গেল। খেয়াল করে দেখলো মেয়েটা তো মায়া। আতঙ্কের কারণে হয়তো মায়া নিহানকে চিনতে পারেনি এখনো। নিহান অবাক হয়ে বলল, মায়া আপু, তুমি এখানে এত রাতে? বাবা, বাবাকে বাঁচাও প্লিজ। আরে হয়েছেটা কি সেটা তো বলবে। ওইদিকে ওইদিকে। নিহান বুঝতে পারল মায়া আতঙ্কের কারণে ঠিকমতো কথাও বলতে পারছে না। তাই মায়ের হাতের ইশারা করার দিকে দৌড় দিল। মায়াও নিহানের পিছনে দৌড়ে আসলো। একটু সামনে গিয়ে দেখলো একটা লোক রক্তাক্ত হয়ে মাটিতে পড়ে আছে। পাশে একজন মহিলা সাহায্যের জন্য ডাকাডাকি করছেন। নিহানের বুঝতে আর বাকি রইল না এটাই মায়ার বাবা। নিহান তাড়াতাড়ি করে ওনাকে ওনার গাড়িতে বসিয়ে সবাইকে নিয়ে হাসপাতালে পৌঁছালো। ওই যাত্রায় উনি বেঁচে গেলেন। তখন মায়া নিহানের কাছে এসে বসলো। তোমাকে অনেক ধন্যবাদ। নিহান চুপ করে আছে। দেখো, ওই দিনের জন্য আমি আসলে সরি। তোমাকে সবার সামনে চড় মারাটা আমার উচিত হয়নি। দেখো, তুমি যেটা চাও সেটা কখনো সম্ভব না, তবে আমরা ভালো বন্ধু হতে পারি। বলেই মায়া নিহানের দিকে হাতটা বাড়িয়ে দিল।
ওই দিন নিহান মায়ের হাত ধরার জন্য চড় মেরেছিল, আর এখন হাত বাড়িয়ে বন্ধুত্ব করতে চাইছে। দরকার নেই আমার এরকম বন্ধুত্বের, আমি এমনি ঠিক আছি। বন্ধুত্ব করলে কষ্টটা শুধু বাড়বে আর কিছু না। এটা ভেবে নিহান পিছনে ফিরে হাঁটা শুরু করলো। ওই দিন হাসপাতাল থেকে ফিরে আসার পর থেকে নিহানের সাথে মায়ার দেখা হয়নি। নিহানও আর মায়ের খোঁজ খবর নেয়ার চেষ্টা করেনি। নিয়েই বাকি লাভ। এভাবেই নিহানের দিনগুলো কাটতে লাগলো। এখন নিহান তার বাবার সাথে মাঝে মধ্যেই অফিসে যাওয়া আসা করে। রিহান এখন একজন সিনিয়র পুলিশ অফিসার, তাই নিহান ভাবলো তার ভাবির সাথে এবার ভাইয়ের বিয়েটা করানো দরকার। এরপর পরিবারের সাথে কথা বলে। এরপর তারা দুই ভাই মিলে তাদের বাবা মায়ের কাছে শুরু থেকে শেষ পর্যন্ত সব খুলে বলল। নিহানের বাবা প্রথমে রিহানের উপরে কিছুটা রাগারাগি করলেও পরে মেনে নেয়, এবং তার কথা অনুযায়ী পরদিন সকালে তারা সবাই রওনা দিল রিহানের গার্লফ্রেন্ডের বাড়ির উদ্দেশ্যে। কিন্তু গাড়ি থেকে নেমেই নিহান পুরোই অবাক। কি হলো এটা? মায়াদের বাড়ি তারা এলো কেন? নিহানের জানা মতে মায়াদের বাড়িতে মেয়ে বলতে একমাত্র মায়াই, তাহলে এখানে আবার মেহেরিনকে? নিহান তখন তার ভাইকে বলল, ভাইয়া, আমরা ঠিক বাড়িতে এসেছি তো? তোর কি মনে হয় আমি আমার ভালোবাসার মানুষটার বাড়ি চিনতে ভুল করব? ও হ্যাঁ, তাই তো। নিহান ভাবলো হয়তো এটা মায়ের বোন হবে, তবে কেন জানি আজকে মায়ের জন্য নিহানের মনের গভীরে চেপে রাখা অনুভূতিগুলো আবারও সতেজ হয়ে উঠেছে। কেন এমনটাই হচ্ছে সেটার উত্তর নিহানের কাছে জানা নেই। হয়তো নতুন আশার আলো দেখতে পাচ্ছে তাই। কারণ মায়ের বোনের সাথে রিহানের বিয়ে হলে মায়াকে নিহান আরও ভালো করে আরও কাছ থেকে জানতে পারবে। আরে ভাই, মানুষের মনের কথা কে বলতে পারে কখন পোল্টি খায়? হয়তো আমার ধারণা সম্পূর্ণ ভুল, কিন্তু চেষ্টা করতে ক্ষতি কি? যদি পটে যায়, আশা তো একটা রাখতেই পারি। ধরে নিব লাস্ট ট্রাই। নিহান দাঁড়িয়ে এইসবই ভাবছিল, তখন রিহান পেছন থেকে বলল, এরে এভাবেই দাঁড়িয়ে থাকবি নাকি আমরা ভেতরেও যাব? চলো চলো। নিহান ভেতরে ঢুকতেই দেখে তার মা বাবা হবু আত্মীয়দের সাথে কৌশল বিনিময় করছেন। নিহান দরজা পেরিয়ে ভেতরে আসতেই মায়ের মা নিহানকে দেখে চেঁচিয়ে বলে উঠলেন, আরে বাবা, তুমি এখানে? সবাই অবাক হয়ে তাকিয়ে আছে নিহানের দিকে। আপনি কি নিহানকে চিনেন নাকি? এরপর মায়ের মা ওই দিন রাতের সব কিছু খুলে বললেন। নিহানের বাবা সব শুনে বেশ খুশি হলেন। নিহান এই বাড়িতে এসেছে প্রায় 15 মিনিট হবে, কিন্তু মায়াকে কোথাও দেখতে পেল না। বড়রা নিজেদের মতো কথা বলছে, নিহান শুধু উসখুস করছে। তার চোখ জোড়া মায়াকে খুঁজে বেড়াচ্ছে। নিহান আর থাকতে না পেরে বলল, কই ভাবিকে তো এখনো দেখলাম না। ভাবিকে নিয়ে আসুন। সেই ভালো, আপনারা একবার বৌমাকে নিয়ে আসুন। মায়ের মা উঠে গেলেন। কিছুক্ষণ পর আস্তে আস্তে সোফায় এসে বসতে বসতে বললেন, এই যে আমাদের বৌমাকে নিয়ে এসেছি। নিহার সামনের দিকে তাকিয়ে সোজা নিজের জায়গায় দাঁড়িয়ে পড়ল, কারণ তাদের সামনে শরবতের গ্লাসগুলো নিয়ে যে মেয়ে দাঁড়িয়ে আছে সেটা আর কেউই নয়, খুদ মায়া। মায়াও নিহানকে দেখে সমান অবাক। তখন রিহান নিহানকে হালকা ধাক্কা দিয়ে বলল, তোরা একে অপরকে আগে থেকেই চিনতিস নাকি? নিহান চুপচাপ নিজের জায়গায় বসলো। এরপর রিহানের কানের কাছে মুখ নিয়ে বলল, হ্যাঁ চিনতাম, আমার ভার্সিটির 1 ইয়ার সিনিয়র, কিন্তু ওনার নাম তো। নিহান আর কিছু বলল না, কারণ এখানে মায়া নামটা উল্লেখ করলে বিয়েতে ঝামেলা বেঁধে যেতে পারে। কারণ নিহান তার ভাইকে মায়ার ব্যাপারে সব কথাই শেয়ার করত। নিহান নিজের সামনে নিজের প্রিয় মানুষের সাথে আর আপন ভাইয়ের বিয়ের আলাপ কিছুতেই সহ্য করতে পারবে না, তাই আস্তে করে উঠে দাঁড়ালো। এরপর বিনয়ের সাথে বলল, বেয়াদবি ক্ষমা করবেন, আমাকে এখন যেতে হবে। রাজ অনেকক্ষণ ধরে আমার জন্য অপেক্ষা করছে। কেন যাবি? তুই তো বিয়েটা নিয়ে সবচেয়ে বেশি এক্সাইটেড ছিলি। আসলে ভাইয়া, আমি তো ভাবিকে দেখতে আসছিলাম, আর বিয়ের তারিখ তো বড়রা ঠিক করবে, সেখানে আমার কি কাজ? কথাটা বলে কারোর উত্তরের অপেক্ষা না করে নিহান মায়াদের বাড়ি থেকে বেরিয়ে গেল। কি হচ্ছে তার সাথে এইসব? একটু আগে মায়াকে নিয়ে কত কিছু ভাবলো, এখন কি সব কিছুই অর্থহীন? এতদিন একটু হলেও মায়াকে ভুলে থাকতে পেরেছিল, কারণ সে মায়ার থেকে দূরে দূরে থাকতো। কিন্তু এখন যদি বিয়েটা হয়ে যায়, তাহলে সারাক্ষণ মায়া নিহানের চোখের সামনে থাকবে। ভাইয়া মায়াকে ভালোবাসে, হয়তো আমার থেকে একটু বেশি, আর এজন্যই হয়তো মায়াও ভাইয়াকে ভালোবাসে। আমার তাদের মাঝে কোনো রকমে আশা চলবে না। ওরা দুজনেই আমার খুব কাছের, তাই আমি চাই না তারা কোনোভাবে আমার জন্য কষ্ট পাক। কিন্তু আমার চোখের সামনে মায়া অন্য কারো হবে সেটাও মানতে পারছি না। না, আমাকে কিছু একটা করতেই হবে।
অনেক ভাবার পর সিদ্ধান্ত নিলাম যে কোনো একটা অজুহাতে বাইরে কোথাও চলে যাব। যেদিন বুঝতে পারবো মায়াকে নিয়ে আমার মনে আর কোনো আবেগ নেই, সেদিনই ফিরে আসবো। কিন্তু বিয়েটাতে আমাকে থাকতেই হবে। আমার একমাত্র ভাই বিয়ে করছে। তাছাড়া আমি নিশ্চিত বিয়ের সব দায়িত্ব এসে আমার ঘাড়েই পড়বে। তাই এই কয়টা দিন আমাকে খুশি থাকার অভিনয় চালিয়ে যেতে হবে, আর খুব জাঁকজমকভাবে ভাইয়ার বিয়েটা সম্পন্ন করব। আসলে এটাই তো আমাদের বাড়ির প্রথম বিয়ে। যাই হোক, এরপর ভালোই ভালোই বিয়েটা হয়ে গেল। সবাই অনেক খুশি, নিহানও খুশি থাকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। নিজের আপনজনের মুখের হাসি দেখলে নিজের কষ্টও কখনো মনে পড়ে নাকি? মায়া তার বাসর ঘরে বসে আছে। নিহান বাড়িতে থাকতে পারল না, দম বন্ধ হয়ে লাগছে তার। তাই লুকিয়ে বাসা থেকে বেরিয়ে বন্ধুদের সাথে নাইট ক্লাবে চলে গেল। ক্লাব থেকে আর বাড়ি না ফিরে রাজদের ফ্ল্যাটে থাকলো রাতটা। সকালে ঘুম ভাঙতেই অনেক দেরি হয়ে যায় নিহানের। ফোনটা চেক করতেই দেখলো অনেকগুলো মিস কল। হয়তো একটু বেশি ক্লান্ত ছিল, তাই এতগুলো ফোনের শব্দে ঘুম ভাঙেনি ওর। নিহান সাথে সাথে তার মাকে ফোন ব্যাক করলো। রিসিভের পরেই তার মা হাও মাও করে কেঁদে দিলেন। নিহান অবাক হয়ে জিজ্ঞাসা করলো, আম্মু তুমি কাঁদছো কেন? কিন্তু তার মা কোনো উত্তর না দিয়ে কেঁদে যাচ্ছে। তখন নিহানের বাবা ফোনটা নিয়ে করুণ স্বরে বলল, রিহান আর বেঁচে নেই। নিহান যেন নিজের কানকে বিশ্বাস করতে পারল না। একটু সময়ও নষ্ট না করে বাড়িতে আসলো। পুরো বাড়িতে মানুষের ঢল নেমেছে। কালো যে বাড়িতে বিয়ের আনন্দ চলছিল, আজ সেই বাড়ির চারপাশে শুধু কান্নার শব্দ। নিহান আস্তে আস্তে তার ভাইয়ের লাশটার দিকে এগিয়ে গেল। তাকে দেখেই তার মা জড়িয়ে ধরে কান্না শুরু করে দেয়। নিহানও মাকে জড়িয়ে ধরে বেহুশ হয়ে গেল। এরপর আত্মীয় স্বজনরা মিলে অনেক কষ্ট করে নিহান আর তার বাবাকে সামলিয়ে রিহানের দাফনের কাজ সম্পন্ন করে। এরপর থেকে নেমে আসে তাদের পরিবারে এক ভয়ঙ্কর অন্ধকার। পুরো বাড়ি নিস্তব্ধ হয়ে যায়। এভাবেই কিছুদিন চলল। নিহান অনেক কষ্ট করে তার মা বাবাকে কিছুটা স্বাভাবিক করলো, কিন্তু মায়া এখনো আগের মতোই পাথর হয়ে আছে। অবশ্য এটাই স্বাভাবিক। কোনো মেয়ে যদি বাসর রাতেই স্বামীকে হারিয়ে ফেলে, তাহলে তার কষ্টটা কিরূপ হতে পারে? এতদিনের রিলেশনের পর তাদের ভালোবাসাটা পূর্ণতা পেল না। মায়ের এমন অবস্থা বাড়ির কেউ মেনে নিতে পারছে না। তাই তারা মায়ের ভবিষ্যতের কথা ভেবে একটা সিদ্ধান্ত নেয়, আর সেটা হলো নিহানের সাথে মায়ার বিয়ে। নিহান বেশ অস্বস্তি থাকলেও রাজি হয়ে যায়, কারণ এখনো মায়াকে সে আগের মতোই ভালোবাসে। এরপর কি হলো তা তো সবাই জানেন। এখন বাস্তবে ফিরি। চোখের পানি মুছে নিহান হাতে থাকা ঘড়ির দিকে তাকালো। ব্যালকনিতে দাঁড়িয়ে থাকতে থাকতে অনেক রাত হয়ে গিয়েছে। তার এখনো ঘুমের দরকার। সকালে আবার অফিস যেতে হবে। সিগারেটটা ফেলে দিয়ে ঘরে ঢুকে নিহান ঘরে ঢুকতেই কারোর কান্নার আওয়াজ পেল, কিন্তু ঘরে তো মায়া ছাড়া আর কেউই নেই। ঘরের দিকে তাকিয়ে দেখলো রাত 3টার কাছাকাছি। নিহান খুবই অবাক হলো, এত রাতে মায়া না ঘুমিয়ে কান্না করছে। নিহান আর দেরি না করে ঘরের বাতিটা জ্বালালো। ঘর আলো হতে দেখলো মায়া বালিশে মুখ গুজে কান্না করছে। ঘরের আলো জ্বালতেই মায়া নড়ে চড়ে উঠে বসে পড়ল, আর নিহানের দিকে অবাক হয়ে তাকালো। ও হয়তো ভাবেনি নিহান জেগে আছে। নিহান অবাক হয়ে জিজ্ঞাসা করলো, কি হলো, এত রাতে না ঘুমিয়ে কান্নাকাটি করছো কেন? মায়া নিশ্চুপ, চোখ বেয়ে জল পড়ছে। কি হলো, কথা বলছো না কেন? মায়া চোখ মুছতে মুছতে বলল, না কিছু নাই, এমনি। নিহান তো জানেই মায়া কেন কাঁদছিল। তার আর কথা না বাড়িয়ে বলল, দেখো, রাত না জেগে এখন শুয়ে পড়ো, না হলে আবার শরীর খারাপ করবে। তখন মায়া কিছুটা স্বাভাবিক হয়ে বলল, তুমি এখনো ঘুমাওনি কেন? আমি ওই একটু বেলকনিতে ছিলাম, তুমি শুয়ে পড়ো, আমি আলো নিভিয়ে দিচ্ছি। বাতি নিভিয়ে নিহান সোফায় শুয়ে পড়ল। সকালে ঘুম ভাঙে একটা মিষ্টি কণ্ঠে। চোখ খুলতেই নিহান দেখে মায়া তাকে ডাকছে। নিহান তো মায়ার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। মায়া হয়তো সদ্য গোসল করে এসেছে। চেহারাটা খুবই মায়াবী লাগছিল। ওর চুল থেকে ভেসে আসছিল মাতাল করা একটা ঘ্রাণ। নিহান যেন মায়ার মুখের দিকে তাকিয়ে কত হারিয়ে গেছে। মায়ার ডাকে তার ঘোর কাটল। জলদি উঠে রেডি হয়ে নাও, একটু আগে মা ডেকে গেছিল। কিন্তু মায়াকে এখনো মন মরা লাগছে, মুখে কোনো হাসি নেই। নিহান উঠে বসতেই মায়া নিচে চলে যায়। নিহানও ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল, তারপর নিচে আসলো। নিহানের বাবা ডাইনিং টেবিলে বসে খবরের কাগজ চোখ বোলাচ্ছে। তার মা আছে রান্নাঘরে, আর মায়া তাকে সাহায্য করছে। নিহানের খুব ভালো লাগলো, কারণ এই প্রথম মায়া নিহানের মায়ের সাথে রান্নাঘরে।
এতদিন তো নিচে বিশেষ কোনো কারণ ছাড়া নামতো না। তার মানে মায়াও নিজেকে একটু করে সামলে নেওয়ার চেষ্টা করছে। নিহান মুখে একটা হাসি নিয়ে তার বাবার পাশে চেয়ারটাতে বসে পড়ল। রিহান চলে যাওয়ার পর তাদের বাড়িতে কেমন যেন একটা গুমট ভাব চলে এসেছে। কারোর মুখে কোনো হাসিই থাকে না, যেটা থাকে সেটা অনেক কষ্টে চাপা একটা হাসি। যাই হোক, কোনো মতে নাস্তাটা শেষ করে নিহান অফিসে চলে গেল। অফিসে এসেই দরকারি কাগজগুলো সেরে নিল। তারপর একটু রিল্যাক্স হওয়ার জন্য চেয়ারটাতে গা এলে দিয়ে চোখটা বন্ধ করলো। তখনই তার বন্ধু রাজের ফোন রিসিভ করার পর ওপাশ থেকে রাজ বলে উঠল, কি রে, কি অবস্থা? বাড়ির সবাই ঠিক আছে তো? আসলে ভাই, এত বড় একটা দুঃসংবাদ শুনেও আমি আসতে পারিনি। মনে কিছু করিস না, তুই তো জানিসই যে মা অসুস্থ, তাকে নিয়ে সিঙ্গাপুর চলে আসতে হয়েছে। আরে না, এখানে মনে করার কিছুই নেই। আচ্ছা বলো, আন্টি কেমন আছে? আগের চেয়ে বেটার। আর তোর বাড়ির অবস্থা? আর বলিস না, সবাই মনমরা হয়ে আছে, কারো মুখে কোনো হাসি নেই। আমি যে কি করি। তুই একটা কাজ করতে পারিস, সবাইকে নিয়ে দূরে কোথাও ঘুরতে আয়, দেখবি সবার মন কিছুটা হলেও ভালো হবে। বলছিস? চেষ্টা করতে তো কোনো ক্ষতি নেই, আমার মনে হয় এটা করাই ভালো হবে। দেখছি। বলে নিহান ফোনটা রেখে দিল আর ভাবতে লাগলো, রাজ হয়তো ঠিকই বলেছে, সবাইকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়া উচিত। তাহলে নতুন জায়গা দেখে কিছুটা হলেও আনন্দে থাকবে সবাই। তাছাড়া বাড়িতে থাকলে সবাই ভাইয়ার স্মৃতিগুলো মনে করে কষ্ট পাবে। এই মুহূর্তে সবাই ভাইয়ার স্মৃতিগুলো থেকে যত দূরে থাকবে তাদের কষ্টটাও তত কম হবে। এসব ভাবতে ভাবতে টিফিন ব্রেক হয়ে গেল। নিহানও তখন মায়া খেয়েছে কিনা সেটা জানার জন্য তাকে ফোন দিল। ফোনটা কিছুক্ষণ রিং হবার পর মায়া ধরল। হ্যালো। মায়ার কণ্ঠটা নিহানের কাছে কেমন যেন অদ্ভুত ঠেকলো। হয়তো মায়া আবারও একা একা বসে কান্না করছিল। তখন নিহান বলল, কি হলো, তোমার কণ্ঠটা এমন লাগছে কেন? মায়া এই সময় নিহানের ফোন পেয়ে কিছুটা বিরক্তিই হয়েছে, তাই বিরক্তি নিয়েই বলল, কি হলো, তুমি আমাকে এই সময় ফোন দিলে কেন? না মানে তুমি খেয়েছো কিনা সেটা জানার জন্যই ফোন দিলাম আর কি। দেখো, আমার জন্য তোমাকে এতটা চিন্তা করতে হবে না, আর আমায় নিয়ে এতটা না ভাবলেই খুশি হব। প্লিজ আমাকে আমার মতো থাকতে দাও। কথাগুলো বলেই মায়া ফোনটা রেখে দিল। নিহান দীর্ঘ নিঃশ্বাস ফেলে বিড় করে বলল, হ্যাঁ, আমি তো শুধু ও খেয়েছে কিনা সেটাই জানতে চেয়েছিলাম। হয়তো আমারই ভুল মায়াকে এই মুহূর্তে ডিস্টার্ব করা। তাছাড়া মা তো ওর খেয়াল নিশ্চয়ই রেখেছে। আমি খালি খালি চিন্তা করি। নিহান বাড়ি ফিরেই তার বাবার ঘরে গিয়ে সবাই মিলে ঘুরতে যাওয়ার কথাটা বলে ফেলল। কিন্তু কথাটা বলে হয়তো ভুলই করেছে, কারণ তার বাবা বললেন, দেখ, ইদানিং আমার শরীরটা ভালো যাচ্ছে না, আর তোর মাও হয়তো যেতে রাজি হবে না। তখন নিহান আর কি বলবে, তার বাবার দিকে তাকিয়ে বলল, ঠিক আছে, আমি তাহলে এখন আসি। কিন্তু নিহানের বাবা তাকে আটকে দিয়ে বলল, আমরা চাচ্ছি না। তো কি হয়েছে, তুই আর বৌমা যা, গিয়ে কিছুদিন ঘুরে আয়। না, সেটা কি করে হয়? না না, তুই বৌমাকে নিয়ে যা, আমি অলরেডি তোদের যাওয়ার ব্যবস্থা করে রেখেছি। কিন্তু বাবা। কোনো কিন্তু নয়। দেখ, মায়া মেয়েটা সারাদিন মুখ গোমড়া করে ঘরে পড়ে থাকে, বাইরে কোথাও ঘুরতে গেলে ওর মনটা ভালো হয়ে যাবে। তুই আর না করিস না। নিহান কি আর বলবে, মাথা নাড়িয়ে ঘর থেকে বেরিয়ে এলো। বাবা তো কথা বলেই শেষ। মায়া যদি হানিমুনে যাওয়ার কথাটা শুনতে পায় তাহলে নিহানকে নিয়ে কি যে ভাববে। ও তো প্রথম দিন তাকে না করে দিয়েছে। সে নিহানকে স্বামী হিসাবে মানে না, শুধু তার বাবা মার চাপে পড়ে নিহানকে বিয়ে করেছে। দূর, যা হওয়ার হবে, সেটা নিয়ে এখন টেনশন করে লাভ নেই। ঘরে গিয়ে দেখি মায়া ঘরে নেই, হয়তো নিচে গেছে। এত সাত পাঁচ না ভেবে আমি ওয়াশরুমে গিয়ে আগে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে নিচে এলাম, কিন্তু মায়া তো এখানেও নেই। তাহলে মেয়েটা গেল কই? নিহান মায়াকে খুঁজতে শুরু করলো, কিন্তু পেল না। তখন তার মায়ের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, মা, মায়া কোথায়? মায়া একটু ওর বাপের বাড়ি গেছে। আমিও আর না করিনি, সারাদিন ঘরে পড়ে থাকে। একটু বাইরে গেলে মনটা ভালো হবে। আর আমি বলেছি যে তুই রাতে ওদের বাড়ি চলে যাবি, আর রাতটা ওখানে কাটিয়ে পরের দিন মায়াকে নিয়ে ফিরে আসবি। আরে, আমি আবার শুধু শুধু ওদের বাড়ি যাব কেন? শোনো ছেলের কথা। আরে মেয়েটা একা একা ওই বাড়ি যাবে, আবার একা একা ফিরবে। ওর বাবার বাড়ির লোকজন কি মনে করবে? নিহান আর তার মাকে কিছু বলল না, সোজা রুমে চলে এলো। মায়াকে ফোন দিল। ফোন রিং হচ্ছে, কিন্তু ফোন কেউ ধরছে না। নিহান প্রায় রাত 8টার দিকে মায়াদের বাড়ি গেল। শ্বশুর শাশুড়ি নিহানকে দেখে
বেজায় খুশি। নিহান প্রথমে সবার সাথে কুশল বিনিময়টা সেরে নিল। তখন তার শাশুড়ি বললেন, যাও বাবা, মায়া রুমেই আছে, ওখানে গিয়ে ফ্রেশ হয়ে নিচে আসো, আমি টেবিলে খাবার দিচ্ছি। নিহানও বাধ্য ছেলের মতো উপরে মায়ের রুমের দিকে পা বাড়ালো। মায়ের ঘরের দরজার সামনে যেতেই ভেতর থেকে কয়েকটা মেয়ের হাসির আওয়াজ আসছে নিহানের কানে, কিন্তু তাদের হাসির মাঝে মায়ের হাসিটা সে ভালো করেই ধরতে পেরেছে। সত্যি নিহানের কাছে মায়ের হাসিটা সবার থেকে আলাদা। তার মনটা ভালো হয়ে গেল। অনেক দিন পর মায়ের হাসিটা শুনতে পেল, কিন্তু এখন তার হাসি মুখটা দেখতে খুব ইচ্ছা করছে নিহানের। তাই তো সে দরজার ভেতরে মুখ বাড়ালো, তাকিয়ে দেখলো মায়ের সাথে তার কিছু কাজিন খুশ গল্প করছে। কিছুক্ষণ পর্যবেক্ষণ করার পর বুঝলো ওর কাজিনরা প্রায় জোর করেই মায়াকে হাসাচ্ছে। একটা মানুষ কতক্ষণ মুখ ভার করে থাকতে পারে যদি সামনে কেউ একের পর এক হাসির কথা বলে যায় তো? আর তাছাড়া নিজের বন্ধুদের সামনে বেশিক্ষণ মুখ ভার করে থাকাও যায় না। হঠাৎ করে মায়ের এক কাজিন নিহানকে দেখে ফেলে। আরে দুলা ভাই, আপনি এসে পড়েছেন, আমরা তো এতক্ষণ আপনার জন্য অপেক্ষা করছিলাম। নিহানের মুখে একটা হাসি নিয়ে ভিতরে ঢুকলো, ওদের সাথে বসে কিছুক্ষণ গল্পও করলো। তারপর ওরা চলে যায়। সবাই চলে যেতেই মায়া নিহানকে বলে উঠল, তুমি এখানে কেন এসেছো? মানে কি? মা তো বললে এখানে আসতে আর কালকে তোমাকে নিয়ে যেতে। মায়ের মুখে বিরক্তির ছাপ স্পষ্ট ফুটে উঠল। যখনই নিহান কিছু বলতে যাবে নিচ থেকে ডাক পড়ল নিচে যাওয়ার জন্য। তাই নিহান ওয়াশরুমে ঢুকে যায় ফ্রেশ হতে। নিহান ভেবে পায় না মায়া তাকে সহ্য করতে পারে না কেন। নিহান আজ পর্যন্ত ওর সাথে কোনো খারাপ আচরণ করেনি, তাহলে কেন এমন করে? ওয়াশরুম থেকে বেরিয়ে দেখে মায়া তার জন্য ওয়েট করছে। নিহান বের হতেই মায়া বলল, জলদি চলো, সবাই আমাদের জন্য খাবার টেবিলে ওয়েট করছে। নিহান সাথে সাথে মায়ের পিছন পিছন নিচে গেল। খাবার টেবিলে বসে তো নিহান অবাক। খাবারের আয়োজন তো বিশাল, আর সবকিছুই নিহানের পছন্দের। খাবার শেষ করে রুমে চলে এলো নিহান। হয়তো একটু বেশিই খাওয়া হয়ে গেছে, তাই এসেই বিছানায় শুয়ে পড়েছে। কিছুক্ষণ পর মায়ের রুমে আসলো আর এসে চেঁচিয়ে বলল, এ কি, তুমি বিছানায় কি করছো? নামও বলছি। নিহান শুয়ে থেকে বলল, কি আশ্চর্য, তাহলে আমি ঘুমাবোটা কোথায়? তোমার ঘরে তো সোফাও নেই। নেই তো কি হয়েছে, নিচে ফ্লোরে চাদর বিছিয়ে শুয়ে পড়ো। আমি তোমার সাথে একই বিছানায় ঘুমাতে পারবো না। আমার সাথে এক বিছানায় শুতে প্রবলেমটা কোথায়? দেখো, বিয়েটা যেভাবেই হোক আমি এখন তোমার স্বামী। আর ভয় পেও না, আমি তো তোমাকে আর কিছু করছি না। যদি তারপরও তোমার সমস্যা হয় তাহলে তুমি নিচেই বিছানা করে শুয়ে পড়ো, আমার ফ্লোরে তেমন ঘুম আসে না। তখন মায়া একটু রেগেই বলল, এটা আমার রুম আর বিছানাটাও আমার, তাই ভালোই ভালোই বলছি নেমে পড়ো, নয়তো কি? কালকে তো আমার ঘরে আমার বিছানাতে ঘুমিয়েছিলে আর আমি সোফায় ঘুমিয়েছিলাম, তখন কিছু বলেছিলাম তোমাকে? আমার ফ্লোরে শুতে প্রবলেম হয়, সেই জন্যই এমনটা করছি। এতটা স্বার্থপর কেন? কি আমি স্বার্থপর? মনে নেই কালকে তুমি আমাকে বিছানায় শুতে বলেছিলে? নিহান আর কি বলবে, কথা তো ঠিকই। কালকে আবেগের ঠেলায় ওকে বিছানাতে ঘুমাতে বলেছিল, তাই এখনও তাকে নিচেই শুতে হবে। বিছানা থেকে একটা চাদর আর বালিশ নিয়ে নিচেই শুয়ে পড়ল। আর মহারানী বিজয়ীর হাসি নিয়ে বিছানাতে। তবে যাই হোক, মায়া আস্তে আস্তে আগের মতো স্বাভাবিক হয়ে যাচ্ছে। ওর মধ্যে আগে সেই চঞ্চলতা ফিরে আসছে। এটাই তো নিহানের কাছে অনেক বেশি। শুয়ে শুয়ে নিহান ভাবছিল, কালকে বাড়ি গিয়ে যখন শুনতে পারবে যে বাবা আমাদের হানিমুনে পাঠানোর ব্যবস্থা করেছে, তখন মায়ের রিয়াকশন কি হবে? রাতে নিহানের ভালো ঘুম হলো না। শোয়া থেকে উঠতেই বুঝতে পারলো পিঠটা ব্যথায় বেশ টনটন করে উঠেছে। ও মারে কি ব্যথা? অবশ্য ব্যথা হওয়ারই কথা, কারণ সারা রাত খটখটে শক্ত জায়গায় ঘুমিয়েছিল। বসা থেকে উঠে দাঁড়ালো নিহান। উঠে দাঁড়াতেই চোখ গেল খাটের দিকে, মায়ের শুয়ে আছে। কি নিষ্পাপ শিশুর মতো চেহারা। নিহানের ইচ্ছে করে সারা জীবন এই চেহারার মায়ের ডুবে থাকতে। খুব ভালোবাসে মেয়েটাকে, কিন্তু মায়া তার ভালোবাসাকে কখনোই বোঝারই চেষ্টা করেনি। মায়া হঠাৎই একটু নড়ে চড়ে উঠল আর তার কানের কাছে চুলগুলো এসে তার মুখটাকে ঢেকে দিল। আজ পর্যন্ত ওকে টাচ করার সাহস নিহান করেনি, কিন্তু আজকে খুবই ইচ্ছা করছে ওর গাল বেয়ে আসা চুলগুলোকে আবারও কানে গুঁজে দিতে। নিহান আর নিজের ইচ্ছেটা দমিয়ে রাখতে পারল না, তাই ধীরে ধীরে খাটে গিয়ে মায়ের পাশে বসলো। এরপর হাত দিয়ে আস্তে করে ও চুলগুলোকে আবারও কানে গুঁজে দিল। কিন্তু চুলগুলো গুঁজতে দেরি হয়েছে, মায়ের ঘুম ভাঙতে দেরি হয়নি। চোখ খুলে মায়া নিহানকে তার এত কাছে দেখে চমকে ওঠে।
সাথে সাথে উঠে বসে পড়ে আর রাগে চোখ লাল করে নিহালের গালে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিল। ছি, আমি তোমাকে ভালো মনে করেছিলাম, কিন্তু তুমি আমার ঘুমের মধ্যে আমাকে পেয়ে, ছি, তোমার চরিত্র যে এতটা খারাপ আমি ভাবতেই পারছি না। নিহানকে কিছু বলতে না দিয়েই মায়া কথাগুলো বলে গেল। যখন নিহান কিছু বলতে যাবে তখনই দরজার বাইরে থেকে মায়ের মা ডাকতে লাগলো। মায়া উঠে গিয়ে দরজা খুলে দিল আর নিহানের শাশুড়ি বলতে লাগলেন, জামাই বাবাকে নিয়ে নিচে আয়, আমি নাস্তা দিচ্ছি। উনি চলে যাওয়ার পর মায়া নিহানের কাছে এসে এক রাশ বিরক্তি নিয়ে বলল, যাও গিয়ে ফ্রেশ হয়ে আসো। মায়া, তুমি যেটা ভাবছো তেমন কিছুই। নিহানকে থামে দিয়ে মায়া বলল, আর বলতে হবে না, তোমাকে আমার চেনা হয়ে গেছে। যাও গিয়ে ফ্রেশ হয়ে আসো, নিচে যেতে দেরি হয়ে যাচ্ছে। নিহান নিরাশ হয়ে ওয়াশরুমে চলে গেল। নিহান বেরিয়ে আসতেই মায়া ওয়াশরুমে ঢুকলো। নিহান হাত মুখ মুছে বিছানার উপরে গিয়ে বসলো। ভাবছি কত সহজে মানুষের মনে অবিশ্বাস তৈরি হয়ে যায়। এভাবে কিছু পেতে চাইলে তো আমি প্রথম দিনই নিয়ে নিতাম। আমি তো মায়াকে ভালোবাসি, আমি চাই মায়াও আমাকে ভালোবাসুক। এভাবে জোর করে আমি কিছু চাই না। বলতে বলতেই মায়া বাইরে বেরিয়ে এলো আর নিহানকে বলল, চলো নিচে চলো। তারা দুজনেই নিচে গিয়ে নাস্তাটা সেরে নিল। তারপর নিহান একটু বাইরে হাঁটতে বের হলো। কিছুক্ষণ এদিক ওদিক হাঁটাহাঁটি করে আবারও ফেরত চলে এলো। সবার কাছ থেকে বিদায় নিয়ে মায়াকে সঙ্গে করে বাড়ির দিকে রওনা দিল। মায়াকে বাড়িতে পৌঁছে দিয়েই নিহান অফিসে চলে গেল। আজকে অফিসে নিহানের কাজের চাপ একটু বেশি, তাই কাজ করতে করতে কখন যে সময় পার হয়ে গেল টেরই পায়নি। গুরুত্বপূর্ণ কাজগুলো শেষ করে ঘড়ির দিকে তাকিয়ে দেখে 2টা বেজে গেছে। এখন আর তার কাজ করতে ভালো লাগছে না। খাওয়া দাওয়ার পর যা কাজ আজ করবে, যেই ভাবা সেই কাজ। ক্যান্টিনে যেতেই ফোনটা বেজে উঠল। ধরতেই উপাস থেকে নিহানের মা বললেন বাড়িতে গিয়ে লাঞ্চটা করার জন্য। নিহান সাথে সাথেই রওনা দিল। বাড়িতে পৌঁছে দেখে সবাই খাবার খাওয়ার জন্যই টেবিলে বসে আছে, হয়তো তার জন্যই অপেক্ষা করছে। নিহান গিয়ে তার বাবার পাশে বসে। খাওয়ার সময় নিহানের বাবা নিহানের দিকে একটা খাম এগিয়ে দিলেন। নিহান অবাক হয়ে তার দিকে তাকাতেই তিনি বললেন, এতে তোদের হানিমুনে যাওয়ার টিকিট আছে। তখন নিহান খামটা নিয়ে মায়ের দিকে তাকালো। দেখলো মায়া একেবারে স্বাভাবিক। কি হলো, এত বড় একটা কথা শোনার পরও মায়ের চোখ চেহারায় কোনো রকম পরিবর্তন নেই কেন? এটা নিহানকে অবাক করছিল। কারণ তখন তার মা বললেন, ওইভাবে বৌমার দিক তাকিয়ে আছিস কেন? মায়াকে আমি আগে সবটা বলেছি। নিহান খাবারটা নিয়ে ধীরে সুস্থ শেষ করে নিজের রুমের দিকে গেল। মায়া আগেই রুমে চলে এসেছে। নিহান রুমে ঢুকতেই মায়া দ্রুত গিয়ে দরজাটা বন্ধ করে দিল। নিহান অবাক হয়ে জিজ্ঞাসা করল, দরজা কেন বন্ধ করলে? তুই কি আমার উপর জোর জবরদস্তি করার চেষ্টা করছিস নাকি? আমি আবার কখন কি করলাম? আর তুমি তুই তুকারি করছো কেন? এখন নাটক করছিস কেন? হানিমুনে যাওয়ার প্ল্যানটা তো তোরই, তাই না? ওখানে গিয়ে নিজের সব অধিকার জোর করে আদায় করে নিতে পারবি। ভালো করে শুনে রাখ, আমি তোর সাথে কোথাও যাচ্ছি না। আশ্চর্য, তাহলে তখন তুমি বাবা মাকে না করে দিলে না কেন? আমি কি করে তাদের মুখের উপর না করব? তাহলে এখন আমাকে দোষ দিচ্ছ কেন? আর শোনো, যদি তোমাকে জোর করার হতো তাহলে অনেক আগেই অনেক কিছু করতে পারতাম। চাইলেও এখানেও জোর করতে পারি। মায়া কথাটা শুনেই 2 পা পিছিয়ে গেল। নিহান আবারও বলল, কিন্তু আমি তেমন কিছুই করব না। তুমি যদি আমাকে মেনে নিতে না পারো তাহলে চিন্তা করো না, সময় হলেই তোমাকে মুক্ত করে দিব। কথাগুলো বলেই বেরিয়ে এলো নিহান। নিজের উপরে খুব রাগ হচ্ছে তার। এমন মেয়েকে কি করে ভালোবাসলো সে, যে কিনা তাকে একটু বিশ্বাস করে না। অফিসে এসে নিহান তার বাবাকে ফোন করে। কাজের অজুহাতে গিয়ে হানিমুনের কথা না করে দিল। নিহান তার বাবাকে কিছু বলতে না দিয়েই ফোন রেখে দিল। এরপর নিজের কাজে মন দিল। সন্ধ্যায় নিহানের অফিস থেকে বের হতে হতে অন্ধকার নেমে গেল। বাড়িতে পৌঁছে দেখে সবাই বাসার ঘরেই বসে আছে, সাথে আবার মায়ের বাবা মা আর একটা কাজিনসও আছে। নিহান গিয়ে তাদের সাথে কৌশল বিনিময় করলো। এরপর নিহান উপরে চলে আসতে যাবে এমন সময় তার বাবা তাকে ডেকে সবার সাথে বসালেন। বৌমা এখানে ঘুরতে যেতে চাই, তুই সেখানে না করছিস কেন? নিহান তার বাবার কথা শুনে অবাক। কি বলছেন এইসব? তার মানে নিহান মায়ের দিকে তাকালো, কিন্তু সে নিহানের দিকে না তাকিয়ে নিচের দিকে তাকিয়ে আছে। নিহান বিড়বিড় করে বলল, বাহ, নিজেকে বাঁচিয়ে এখন আমাকে ফাঁসিয়ে দিয়েছে। তখন নিহানের শাশুড়ি বলে উঠলেন, যাও বাবা, মায়াকে নিয়ে কিছুদিনের জন্য ঘুরে আসো।
দেখছো না সারা দিন কেমন মন মরা হয়ে থাকে, একটু ঘুরে আসলে ওর মনটাও ভালো হয়ে যেত। আবার পাশে থেকে মায়ের কাজিনসও মানে নিহানের শারিকাও বলে উঠল, দুলুভাই বিয়ের বধূর সবাই আনন্দ যে আপনি যেতে চাচ্ছেন না কেন? নিহানের কাছে সবার কথাগুলো কাঠের মতো বিচ্ছে। নিহান কিছু না পেয়ে বলল। আসলে অফিসের কাজ। নিহানের বাবা তাকে থামিয়ে দিয়ে বললেন, তোকে ভাবতে হবে না, এই কয়দিন আমি সামলে নিতে পারবো। নিহানের আর এখানে কিচ্ছু বলার নেই, তাই সোজা উপরে তার রুমে এসে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। বেরিয়ে এসে দেখে মায়া দাঁড়িয়ে আছে। নিহান পাশ কাটিয়ে গিয়ে ল্যাপটপটা নিয়ে সোফায় বসে পড়ল। তখন মায়া আবারও নিহানের সামনে এসে বলল, সরি, আসলে আমি কিছু বলা লাগবে না, যদি কিছু মনে না করো। আমার কিছু কাজ করতে হবে। মায়া চলে যায় আর নিহান ওর কাজগুলো সেরে নিল। কাল আবার এগুলো নিহান তার বাবাকে বুঝিয়ে দিয়ে যেতে হবে। একটু পর মায়া আবারও এসে নিহানকে বলল নিচে খাবার খেতে যাওয়ার জন্য। নিহান তখন নিচে গিয়ে রাতের খাবার খেয়ে নিল। তারপর উপরে এসে নিচের কাপড় চোপড় গুছিয়ে নিল। কালকে তো আবার সকালের দিকেই রওনা দিতে হবে। সব গোছগাছ করে সোফায় গিয়ে শুয়ে পড়ল। একটু পর দেখলো মায়াও নিজের কাপড় গোছাচ্ছে। সকালে নিহান ঘুম থেকে উঠে দেখে মায়া তার আগেই উঠে গেছে। নিহান আর দেরি না করে ওয়াশরুমে ঢুকে পড়ল। তারপর নিচে গিয়ে দেখে সবাই বসে আছে। নিহানের মা নাস্তা তৈরি করছে আর মায়া সেগুলো টেবিলে এনে রাখছে। নাস্তা করে রুমে চলে আসে নিহান তৈরি হয়ে ব্যাগপত্র নিয়ে নিচে চলে আসে। তার কিছুক্ষণ পর মায়াও তৈরি হয়ে নামলো। নিহানের চোখ মায়াকে আজকে একেবারে অন্যরকম লাগছে। হালকা সাজে নীল একটা শাড়ি পরেছে মায়া। একটুকুতেই মায়াকে পরীর মতো লাগছে। মায়ের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর নিহান একটু ব্যস্ততা দেখিয়ে তার মা বাবার থেকে বিদায় নিয়ে মায়াকে ঘরে রেখে ব্যাগ লাগেজ নিয়ে গাড়িতে রাখলো। কিছুক্ষণ পর মায়াও নিহানের মা বাবার সাথে দরজা পর্যন্ত আসলো। তারপর মায়া নিহানের মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে গাড়ির দিকে এগিয়ে আসতে লাগলো। নিহান তখন গিয়ে সামনের ড্রাইভারের সাথে বসলো। মায়া কিছুটা অবাক হয়ে যায় নিহার সামনে বসার কারণে। তারপর কি একটা ভেবে যেন গাড়ির পিছনের সিটে বসে পড়ল। ড্রাইভার গাড়ি স্টার্ট দিয়েই এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিল। আসলে তারা দুজন যাচ্ছে সুইজারল্যান্ড, আর সেখানে নিহানের এক খালামণি থাকেন। তারা দুইজন নিহালের খালামণির ওখানেই উঠবে। নিহান ফোনটা বের করে তার খালামণিকে ফোন দিল, জানিয়ে দিল যে তারা আজকেই রওনা দিচ্ছে। নিহান কিছুক্ষণ তার খালামণির সাথে কথা বলল। তারপর ফোনটা কেটে রাস্তার দিকে নজর দিল আর কানে ইয়ারফোন গুঁজে দিল। পিছন থেকে হয়তো মায়া নিহানকে ডাকছিল, কিন্তু নিহান শুনতে পায়নি, তাই একটা ধাক্কা দিল। তখন নিহান পিছনে ফিরে মায়ের দিকে তাকালো। মায়া বেশ রেগে গিয়ে বলল, কখন থেকে ডাকছি, শুনতে পাচ্ছ না? সরি, আসলে একটু গান শুনছিলাম। ঠিক আছে। তো আমরা সুইজারল্যান্ডে যাচ্ছি। হুম। তা একটু আগে যার সাথে কথা বলছিলে তিনি কি তোমার খালামণি? হ্যাঁ। আচ্ছা, খালামণি একাই থাকেন ওখানে? খালু মারা যাবার পর খালামণি ওখানেই থাকেন। আসলে খালু ওখানকার স্থায়ী বাসিন্দা ছিলেন। খালামণির কোনো সন্তান নেই? থেকেও নেই। তারা খালামণির সাথে থাকে না, যার যার মতো বিয়ে করে চলে গেছে। অবশ্য খালামণি কারো মুখাপেক্ষী নয়। একটা বিজনেসে খালুর শেয়ার ছিল, সেটা এখন খালামণির নামে। ও আচ্ছা। মায়া আবারও কিছু জিজ্ঞাসা করতে যাচ্ছিল, কিন্তু তার আগেই এয়ারপোর্টে পৌঁছে গেছে। দুজন গাড়ি থেকে নেমে পড়ল ওরা। বিমানে মায়া আর নিহানের সিট পাশাপাশি, তবে নিহানেরটা জানলার দিকে। মায়া হয়তো জানলার দিকটায় বসতে চাইছিল, তাই নিহান ওকে বলল, তুমি জানালার সাইডটাতেই বসো। থ্যাঙ্কস নিহান। নিহান কিছু না বলে মায়ের পাশেই বসলো। বিমান ছেড়ে দিল। তখনই নিহান দেখলো মায়া তার হাতটা শক্ত করে ধরে চোখ দুটো বন্ধ করে আছে, হয়তো ভয় পাচ্ছে। মনে হয় এটাই তার প্রথম প্লেন জার্নি। তবে মায়ের এই সময়ের চেহারাটা যে কতটা কিউট লাগছিল সেটা নিহান কাউকে বলে বোঝাতে পারবে না। নিহানের একটু হাসিও পাচ্ছিল মায়ার কাণ্ড দেখে। কিছুক্ষণ পর যখন বিমান স্থির হলো তখন মায়া চোখ খুলে। নিহানও ওর দিকে তাকিয়ে আছে। নিহানের সাথে মায়ার চোকাচুকি হতেই মায়া নিহানের হাতটা ছেড়ে দিল। কিছুটা ইতস্ততভাবে ঘাটটা ফিরিয়ে জানলার বাইরের দিকে তাকালো। নিহান তার মতো করেই বসে রইল। কিছুক্ষণ পর একজন বিমানওয়ালা কফি নিয়ে আসলো। নিহান একটা কফি নিল আর মায়াকে জিজ্ঞাসা করতে সে বলল চিপস নিবে।
চয়েসটা কেমন যেন বাচ্চা বাচ্চা লাগলো নিহানের কাছে। কফিতে চুমুক দিয়েই নিহান মায়ার দিকে তাকিয়ে দেখলো মায়া পুরো তৃপ্তির সাথে চিপস খাচ্ছে। নিহান আগে জানতো না যে মায়ের চিপস এতটা পছন্দ। নিহান অবাক হয়ে মায়ের খাওয়া দেখছিল। মায়া নিহানকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে ইশারায় পড়ল। খাবে নাকি? নিহান সাথে সাথে চোখ ফিরিয়ে নিল, কফিতে মুখ দিল। নিহান আশেপাশে তাকিয়ে দেখে প্রায় অর্ধেকের মতো যাত্রী কাপেল, তারা নিজেদের মধ্যে মিষ্টি আলাপ করছে আর নিহান একলা বসে আছে। নিহানদের প্লেন যখন সুইজারল্যান্ডের মাটিতে ল্যান্ড করে তখনই বাইরে তাকিয়ে বুঝতে পারল যে এখানে এই মাত্র সূর্যোদয় হলো। প্লেন থেকে নামার পর তারা দুজন বিমানবন্দর থেকে বেরিয়ে আসতেই একটা বাংলাদেশি তরুণী তাদের দিকে এগিয়ে আসলো। মেয়েটি তাদের কাছে এসেই বলল, আপনারা মিস্টার অ্যান্ড মিসেস নিহান খান, আমি ঠিক বলছি? নিহান তখন মেয়েটির দিকে ভ্রু কুঁচকে তাকে জিজ্ঞাসা করে, জি আমরাই, কিন্তু আপনি কে আর আমাদের চিনেনি বা কি করে? জি, আমাকে আপনার খালামণি পাঠিয়েছে আপনাদেরকে রিসিভ করে বাড়িতে নিয়ে যেতে। আসলে একটা বিশেষ কারণে ম্যাডামকে শহরের বাইরে যেতে হয়েছে, না হলে ম্যাডামই আপনাকে নিতে আসতো। চলুন আমরা গাড়িতে গিয়ে বসি, সেখানে না হয় বাকি কথা শুনবো। চলুন। তারপর মেয়েটির পিছন পিছন নিহান আর মায়া একটা গাড়িতে গিয়ে বসলো। মায়া দেখলো গাড়িতে কোনো ড্রাইভার নেই, তার মানে মেয়েটার গাড়ি চালিয়ে নিয়ে যাবে। আগের মতোই নিহান সামনে গিয়ে মেয়েটির পাশে বসলো আর মায়াকে পিছনে বসতে হলো। এবার হয়তো মায়া একটু বেশি বিরক্ত হলো, তাই সে নিজের বিরক্তটা প্রকাশ করেই ফেললো। মায়া হঠাৎ করেই বলে উঠল, আমার পেছনে একা একা বসে থাকতে ভালো লাগে না। নিহান তখন মায়ের থেকে অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে বাড়ি গলায় বলল, ঠিক আছে, তুমি তাহলে সামনেই বসো, আমি পিছনে গিয়ে বসছি। কথাটা বলেই গাড়ি থেকে বেরিয়ে পিছনে এসে বসে পড়ল নিহান। কিন্তু মায়া তার জায়গা ছেড়ে উঠছে না, কেমন যেন জেদ ধরে বসে রইল। তখন নিহান বলল, কি হলো, সামনে যাবে না? তারপর মায়া হঠাৎই উঠে গিয়ে মেয়েটির পাশে বসে পড়ে। মেয়েটির কাছে হয়তো তাদের ব্যবহারটা একটু অদ্ভুত লাগছে, লাগারই কথা। নিহান তাকিয়ে দেখল মেয়েটি অবাক হয়ে তাদের দিকে তাকিয়ে আছে। নিহান তখন একটা হাসি দিয়ে বলল, আমরা কি এখন যেতে পারি? মেয়েটি মুহূর্তে নিজেকে সামলে নিয়ে বলল, জি শিওর শিওর, বলেই গাড়ি স্টার্ট দিল। একেবারে জ্যামমুক্ত স্মুথ রাস্তা, আশেপাশে সুন্দর সুন্দর উঁচু নিচু মাঝারি সব ঘরবাড়ি, বিল্ডিং, গাছপালা সব মিলিয়ে এক ঝকমকপূর্ণ পরিবেশ। মায়া মুগ্ধ হয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। নিহান আসলে এখানে আগেও অনেকবার এসেছে, অনেকদিন তার খালার সাথেও থেকেছে, ঘোরাঘুরিও করেছে এখানে অনেক। নিহানের খালাবনির বাড়িটা শহরের একেবারে শেষের দিকে, আর সেখানে ভিউটা মনে রাখার মতো নিহানের কাছে। বাড়ির সামনে আছে একটা বাগান, তবে বাগানে গোলাপের জায়গায় দেখা মেলে এক প্রকার অর্কিডের। বাড়ির পিছন দিকটায় আছে একটা জঙ্গলা টাইপের জায়গা, সেটা পেরোলেই পরে একটা মাঝারি ঝিল। বাড়ির এক পাশ দিয়ে সড়ক চলে গেছে আর অন্য পাশে পড়েছে পাহাড়ের সারি। সব মিলিয়ে এক মনোমুগ্ধকর পরিবেশ। নিহান একটু সামনের দিকে ঝুঁকে তাদের সাথে থাকা মেয়েটিকে বলল, আপনাকে তো আগে দেখিনি মিস। মেয়েটি তখন হেসে জবাব দিল, আমি আলিশা, আমি ম্যাডামের পিএম। বলতে পারেন ম্যাডামের সব সুবিধা অসুবিধা দেখাশোনা আমার দায়িত্ব। ও, তো আপনি এখানে কতদিন ধরে আছেন? বলতে পারেন জন্মের পর থেকে। মানে তাহলে আপনি এত সুন্দর বাংলা বলছেন কি করে? আসলে হয়েছে কি, আমার মা সুইজারল্যান্ডের, আমার বাবা বাংলাদেশে। আমি যখন অনেক ছোট তখন বাবা মার ছাড়াছাড়ি হয়ে যায়, আর বাবা আমাকে নিয়ে বাংলাদেশ চলে যায়। সেখানেই আমি বড় হই। যখন আমার বয়স 19, তখন মনে হয় আমার মায়ের আমার কথা মনে পড়েছিল, তাই আমাকে দেখতে চাই। আমিও মাকে অনেক মিস করতাম, তাই খবর পেয়ে মার সাথে দেখা করার জন্য বাবাকে সুইজারল্যান্ড নিয়ে আসতে বলে। আসলে বাবা মায়ের ওপর ভীষণ রাগ ছিল, তাই উনি না করে দেন। নিহান উৎসুক হয়ে বলল, তারপর আপনি কি করলেন? মায়া হয়তো তাদের কথায় মনোযোগ সহকারে কান পেতে আছে। মেয়েটা আবারও বলতে শুরু করলো, আসলে আমি তখন গোপনে মায়ের সাথে যোগাযোগ করি। তারপর একদিন বাবার থেকে লুকিয়ে মাকে দেখার জন্য চলে আসি। কিছুদিন পর বাবাকেও খুব মিস করতে লাগলাম, তাই আবার বাংলাদেশে ফিরে যাই। কিন্তু বাবাকে আর দেখতে পাইনি, তিনি উপরে চলে গেছেন। তখন আবার এখানে চলে আসি মায়ের কাছে, এখানেই লেখাপড়া শেষ করি। এখন মায়ের দেখাশোনা করছি। তখনই হঠাৎ আলিশা একটা হাসি দিয়ে বলল, এই তো আমরা এসে পড়েছি। আসলে মেয়েটির কথায় এতটা হারিয়ে গিয়েছিল নিহান যে অন্য কিছুর খেয়ালই ছিল না। তারা গাড়ি থেকে নেমে পড়ে। তখন আলিশা নিহানদের বাড়ির ভিতরে নিয়ে যায়। নিহানের খালামণি এখনো বাড়ি ফেরেনি, উনি নাকি কালকে ফিরবেন। আলিশা তাদের ঘরটা দেখিয়ে দেয় আর একজন সার্ভেন্টকে ডেকে তাদের সাথে পরিচয় করিয়ে দেয়।
আর তাকে বলে দিল যেন নিহানদের দেখাশোনা করে। তখন আলিশা তাদের থেকে বিদায় নিয়ে কিছুক্ষণের জন্য তার বাড়িতে গেল। নিহান আর মায়া রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। তারপর গরম কাপড় গায়ে চাপিয়ে বেরিয়ে এলো বাইরে। বাড়িতে একটা ফোন করে জানিয়ে দিল। নিহান আপন মনে কিছুক্ষণ দাঁড়িয়েছিল। একটু পর মায়া সেখানে এলো। মায়া এসেই নিচে থেকেই বলতে লাগলো, হ্যালো ভিউয়ার্স, এই গল্পের প্রথম সিজন এইখানেই শেষ করছি। এই গল্পের দ্বিতীয় সিজন খুব দ্রুতই আপলোড হবে। সেই পর্যন্ত আমাদের চ্যানেলের যে কোনো একটা গল্প এনজয় করুন এবং ধৈর্য ধরে অপেক্ষা করুন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।